নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আয়োজনে আমরা একত্রিত হয়েছি এক অনুপ্রেরণামূলক বিষয়কে কেন্দ্র করে। ইনফাইনাইট পসিবিলিটিস অফ আ ব্লেজিং ক্যারেক্টার, দ্য বিবেকানন্দা ব্লুপ্রিন্ট। এই আলোচনার মূল সুর নিহিত রয়েছে এক মহামানবের জীবন দর্শনে, স্বামী বিবেকানন্দ, যার চিন্তা, যার আদর্শ আজও জীবনের লক্ষ্য নির্ধারণে দিশারি, বিশেষত তরুণ সমাজের মানস গঠনে তার ভাবনা অপরিসীম প্রাসঙ্গিক। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য স্রষ্টা অধ্যাপক ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী মহাশয়। তার 12 বছরেরও বেশি শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দ বিষয়ে তার গবেষণাও অপরিসীম। তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গেও গভীরভাবে যুক্ত রয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাদল সিরকারস থার্ড থিয়েটার, আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স থ্রু ট্রান্সলেশন বিষয়ের ওপর তিনি পিএইচডি করেছেন। তার লেখা 10টি পাঠকপ্রিয় গ্রন্থ রয়েছে এবং একটি গ্রন্থের অনুবাদক তিনি। তার বিভিন্ন লেখা সময়ে সময়ে বিভিন্ন পত্রপত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয় এবং এই সব কিছুর সাথে মাননীয় বক্তা নাট্যচর্চার সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা অধ্যাপক ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী মহাশয়কে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। একই সঙ্গে ওনাকে আন্তরিক অনুরোধ করছি আজকের এই মূল্যবান উপস্থাপনা শুরু করার জন্য। নমস্কার, অনেক ধন্যবাদ। আমি একটুখানি আমার স্ক্রিনটা শেয়ার করব, কাইন্ডলি জানাবেন দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর একবার একটু আমাকে বলবেন, আমি এটা ফুল স্ক্রিনে যাব, তখন একবার বলবেন যে জিনিসটা ক্লিয়ার আসছে কি। এখন কি ফুল স্ক্রিন আসছে? হ্যাঁ আসছে, কিন্তু এই মাঝখানে এটাকে সরিয়ে দিন, সাইডে নিচে না হাইড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার না আছে ওটা। এটা কেন আসবে? তো আসার কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। এটা ক্লোজ করুন দেখি, এটা ক্লোজ করলে কি দাঁড়ায়। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একদম কাইন্ডলি যদি একটু এই আমার যে প্রেজেন্ট করা স্ক্রিন, এটাকে একটু পিন করে রাখেন তাহলে সুবিধে হয়। আমি চাইছি এই প্রেজেন্টেশনটার ওপরেই মূল ফোকাসটা থাকুক। হ্যাঁ হ্যাঁ, আর সাথে সাথে আমি তো কথা বলছি, তবে এখানে কিছু পয়েন্ট ধরে যেহেতু বলবো, এটা থাকলে সুবিধে হয়। সবাইকে আবারও নমস্কার। আমাদের বিবেকানন্দ বিষয়ক আলোচনা চলছে, বেশ কিছু দিন মাস ধরেই চলছে থেকে। আজকের যে আলোচনাটা, ইনফাইনাইট পসিবিলিটিস অফ আ ব্লেজিং ক্যারেক্টার, আলোচনাটার দুটো অংশ আছে, শিরোনামেই বোঝা যাচ্ছে। একটা ইনফাইনাইট পসিবিলিটি আর একটা ব্লেজিং ক্যারেক্টার। একদম প্রথম দুটো শব্দ নিয়েই মূলত আজকে কথা বলবো। এটা হয়তো একাধিক আলোচনায় জিনিসটাকে ভাগ করে নিতে হবে। স্বামীজির শিক্ষা ভাবনা যেহেতু একটা বিরাট বড় পরিসর আলোচনা করার জন্য, এবং যখন আলোচনা করছি বিস্তৃতভাবে করাই হয়তো ভালো, সেজন্য একাধিক দিনে আমি জিনিসটাকে ভেঙে নিতে পারি। যাই হোক, আমরা শুরু করি। আমাদের বড় হয়ে ওঠার
একটা বিরাট অংশ জুড়ে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্রে জড়িয়ে থাকার একটা বিষয় থাকে। স্কুল একেবারে প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই স্কুল, তারপরে কলেজ, পরে আরো যদি আমরা কেউ পার্সু করি সেক্ষেত্রে ইউনিভার্সিটি ইত্যাদি চলতে থাকে। তো এই যে বিরাট একটা আমাদের সময় পড়াশুনো করার, প্রাতিষ্ঠানিকভাবে পড়াশুনো করার, এই সময় নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকেরই কখনো না কখনো মনে হয়, আমার বহুবার মনে হয়েছে, যে এই যে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করে চলেছি, তারপর হয়তো কোনো একটা বিষয়ে ফোকাস করছি, সেটার আবার নানা রকম ব্রাঞ্চ বেরোচ্ছে, স্পেশালাইজেশন আসছে, এই যে এত কিছু করছি, এই পড়াশোনাটা কেন করব আমরা এত এত বছর খরচ করে? শুধু কি ডিগ্রি লাভ করার জন্য করব, একটা প্রেস্টিজিয়াস চাকরির জন্য, মোটা মাইনের জন্য, নাকি শিক্ষার যে প্রকৃত লক্ষ্য সেটা আরো বৃহত্তর কোনো বস্তু? স্বামী বিবেকানন্দ আমাদেরকে উত্তর দিচ্ছেন, শিক্ষার তিনটি ধাপ আছে, শিক্ষার তিনটি উদ্দেশ্য, গোল আছে। একদম স্পষ্ট ভাষায় তিনি বলছেন, তার একটি হচ্ছে লাইফ বিল্ডিং গোল, একটি হচ্ছে ক্যারেক্টার ফর্মিং গোল, আর অন্যটি হচ্ছে ম্যান মেকিং গোল। বিশেষভাবে শিক্ষার এই ম্যান মেকিং এর দিকটায় স্বামীজি খুব জোর দিয়েছেন। ম্যান কথাটা ক্যাজুয়ালি ব্যবহার করা নয় একেবারেই। স্বাবলম্বী এবং পরোপকারী যে মানুষ নিজের সার সত্যটুকু জেনেছে, কিন্তু তাই বলে জগতের সমস্যাকে সে অসার বলে মনে করেনি, প্রত্যাখ্যান করেনি, সেই স্বামীজির ভাষায় একজন কমপ্লিট ম্যান। আমরা রেমন্ডসের বিজ্ঞাপনে কমপ্লিট ম্যান দেখে থাকি, কিন্তু স্বামীজির ভাষায় কমপ্লিট ম্যান খুব অন্যরকম। যার মান এবং হুঁশ দুই আছে, তাকে মানুষ বলা চলে। আর এমন মানুষ গড়ে তোলে যে শিক্ষা, তাকেই আমরা বলবো, বা স্বামীজি বলছেন, ম্যান মেকিং এডুকেশন। এই ম্যান মেকিং এডুকেশন সম্বন্ধে স্বামীজির ধারণা কেমন ছিল সে নিয়ে আরেকটু বিশদে যদি আমরা জানতে যাই, তাহলে প্রথমেই আমাদের চোখে পড়বে স্বামীজির দেওয়া কয়েকটা সংজ্ঞা। থাকি অ্যাফরিজম, অ্যাফোরিস্টিক সেইং, যে খুব ছোট ছোট কথা, কিন্তু সেই কথার মধ্যে বিরাট বড় সব ধারণা নিহিত আছে। সেই রকম কিছু কথা স্বামীজির কাছ থেকে আমরা পাই, এবং এই ডেফিনেশন গুলোর মধ্যে দিয়ে আমরা শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, এম, গোল, সেইগুলো সম্বন্ধে কিছুটা ধারণা পেতে পারি। আমরা প্রথমেই এই চারটে ডেফিনেশনকে একে একে দেখে নেব। প্রথম একটা ডেফিনেশন আমরা স্বামীজির কাছে পাই, যেটা খুব পরিচিত, এর আগেও কোনো একদিনের আলোচনায় হয়তো এই প্রসঙ্গ উঠে এসেছিল। স্বামীজি বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এই যে সংজ্ঞাটা, এটা সওয়াল করে আমাদের প্রত্যেকের ভিতর যে অসীম সম্ভাবনা রয়েছে, যে পূর্ণতা রয়েছে। স্বামীজি বলছেন পূর্ণতা বাইরে থেকে খুঁজে পেতে আনতে হবে না, পূর্ণতা আমাদের ভেতরেই আছে, আমরাই পূর্ণ। শুধু অজ্ঞানতার একটা আবরণে সেটা যেন আবৃত, তাই আমরা বুঝতে পারছি না। তাই ওই যে অসীম সম্ভাবনা বা পূর্ণতা আছে, তার পক্ষে এই ডেফিনেশনটা যেন একটা সওয়াল করছে, তার পক্ষ নিচ্ছে। শিক্ষার কাজ হচ্ছে সেই অসীম পূর্ণতাকে বিকশিত করা, অসীম সম্ভাবনাকে বিকশিত করা। সো এডুকেশন। হ্যালো হ্যালো হ্যালো, বলছি কি, ওই একজনের রিকোয়েস্ট এসছে, প্রিয়া, যে বাংলা বোঝে না, তো কিছুটা ইংলিশে বলা যদি সম্ভব হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এমনিতে আমাদের স্লাইড গুলো কিন্তু ইংরেজিতেই আছে, সেখানে বাংলা আসবে না। মৌখিকভাবে চেষ্টা করছি যতটা বাংলা ইংরেজি মিলিয়ে করা যায়। ওকে প্রথমে আমরা দেখছি এডুকেশন ব্রিংস আউট আওয়ার ইনফাইনাইট পসিবিলিটিস। আমাদের প্রথম সংজ্ঞা থেকে এইটা এডুকেশনের একটা গোল হিসেবে আমরা জানতে পারি। When we come to meet the next definition, the second definition given by Swamiji, it tells us, I am quoting Swamiji here, the education which does not help the common mass of people to equip themselves for struggle of life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion, is it worth the name? Swamiji proshno korchen, he is questioning what can be called education at its very best. And he is questioning through negation that if our education does not provide us with this and this and this, it should not be called proper education. I'm repeating the definition again. The education which does not help the common mass of people to equip themselves for struggle of life, which does not bring out the strength of character, a spirit of philanthropy, and the courage of a lion, is it worth the name? From this definition, we find another thread. Education develops our character and personality, with which we can conquer the world. This is not my word, this is Swamiji's word. Education develops our character and personality. Coming to the third aphoristic saying, Swamiji says, real education is that which enables one to stand on one's own legs. প্রত্যিকারের শিক্ষা আমাদের স্বাবলম্বী করে তুলবে, নিজের পায়ে জীবন যুদ্ধে দাঁড়ানোর জন্য। And from this, we come to the third goal. Education makes us stand on our own feet in life. Let me come to the fourth aphoristic saying of Swamiji. এটা স্বামীজি আমাদের ইন্ডিয়ান ইউথদের উদ্দেশ্যে বলছেন এই কথাটা। ওপেন ইউর আইজ and see what a piteous cry for food is rising in the land of Bharat, proverbial for its wealth. Will your education fulfill this want? যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি সে কি আমাদের আরো বেশি সেলফ সেন্টার্ড করে তুলছে? The education that we are getting making us more self-centered, or is it opening our eyes to the outer world and enabling us in a way to see and face the real problems of life, real problems of society? At that point of time it was food, এবং আজকের দিনেও সেটা যে অনেক বদলে গেছে, সমস্যা মিটে গেছে এমন বলা যায় না। কাজেই এই শিক্ষা শিখে আমরা কি সমাজের সেই যে সমস্যা, the critical problem of society, সেটা কি দূরীভূত হবে? Will we be able to cure that? So the fourth aim we find, education enables us to contribute to the welfare of the society. So these 4 points I think are extremely important to proceed further from this ছাত্রাবস্থা থেকেই আমাদের কাছে কিন্তু খুব সুপরিচিত, উই আর ওয়েল ফ্যামিলিয়ার উইথ দিস গোলস। অনেকবার টিচারদের কাছে শুনেছি, বাবা মায়ের কাছে শুনেছি, আত্মীয় স্বজনদের কাছে শুনেছি, স্বামীজিকে নিয়ে যত অনুষ্ঠান আশেপাশে হয়েছে সব জায়গায় শুনেছি, কিন্তু সমস্যাটা কথাগুলো আমাদের কাছে জ্ঞানের বাণী হয়ে থেকে যায়, দূরে থেকে যায়, সেগুলো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তৈরি হয় না, বিকজ উই ফেল টু রিচ দ্য কোর, দ্য এসেন্স অফ দিজ আইডিয়াস. We approach them only from outside. We approach the shells. We do not approach the soul, the heart of these ideas.
ফলে আমাদের যে এই বিরাট বড় বড় লক্ষ্য যে চারটে এখন সামনে আমাদের স্ক্রিনে জলজল করছে, এই লক্ষ্যে পৌঁছানোর পথে আমরা ছোট ছোট কিছু ধাপ আমাদের জন্য ভেঙে নিতে পারি না বলেই আমার ধারণা আমাদের কাছে এই গোলগুলো ওই 12ই জানুয়ারি, 11ই সেপ্টেম্বর এইসব দিনগুলোয় বুলি আওড়ে যাওয়ার মতো কিছুটা দূরে থেকে যায়। তার চেয়ে বেশি আমরা সেটাকে ইন্টারনালাইজ করতে পারি না। আমরা মোটামুটি এই গোলগুলো ধরেই আমাদের আলোচনায় এগোবো। তার আগে একটা ডায়াগ্রাম আমি দেখাই। একদম সেন্টারটা, I'll request everyone to follow this diagram very carefully. This is the educational goal map based on Swami Vivekananda's ideas. At the very center, there is someone, say, for example, a person or something. And in the core of that person is the infinite possibility that the person holds. So the first goal of education to affirm those possibilities. Only if those possibilities are affirmed will manifest the character of that person, the personality of that person, the immediate outer shell, the yellow one. And only if I build my character and personality based on the infinite possibilities that are already there within me, will I be able to develop my career, a worthy career for myself, the green circle. And only if I develop a worthy career based on character and personality, which are true reflection of my infinite possibilities, shall I be able to contribute to the society. আমরা একটা প্রচন্ড কোর ভ্যালু থেকে মুভ করছি ক্রমশ বাইরের দিকে, এবং যত বাইরের দিকে মুভ করছি আমরা সমাজের প্রতিটি সেক্টরকে, প্রতিটি মানুষকে তার সঙ্গে নিতে নিতে চলেছি। This we have to understand very thoughtfully before proceeding to the next point. আজকের আমাদের আলোচনায় আমি কেবলমাত্র এই প্রথম বিষয়টা নিয়েই কথা বলার চেষ্টা করব, যে অ্যাফার্মিং মাই ইনফাইনাইট পসিবিলিটিস। এইটা ওই কোর যে জায়গাটা, এসেন্সটা, সেইটা কিভাবে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। And let me also tell you this, that today's presentation is not really a lecture. I do not mean it to be a lecture. There will be a few case studies following this slide, and based on those case studies, there will be a few questions. I will not ask you the questions. The questions will be visible on the screen. These questions are to be asked in person. আমরা নিজেরা নিজেদেরকে এই প্রশ্নগুলো বারবার করে যেতে থাকবো। এই প্রশ্নগুলো না আমি কাউকে করব, না কেউ বাইরের কাউকে করবে। এই প্রশ্নগুলো আমাদের নিজেদের মনে বারবার চলতে থাকার মতো কিছু প্রশ্ন। আমরা পরের পয়েন্টে যাই। So the first goal of education, as we have seen, is affirming my infinite possibilities. I'll focus on 4 practices. This particular visual, this image, I have borrowed from Illumine Knowledge Resources, who are doing a wonderful work on Swami Vivekananda in Vedanta Keshari, the magazine. So I'll focus on these 4 practices, these 4 case studies. The first one is to explore my hidden and latent potential. যে সম্ভাবনাগুলো আমার মধ্যে আছে কিন্তু লুকিয়ে আছে, নিহিত আছে, আমি সরাসরি তাদেরকে হয়তো অনুভব করছি না। The second practice is to grow and learn from knowledge and experience. দুটো জিনিস আছে আপনারা খেয়াল করবেন, একটা নলেজ, একটা এক্সপিরিয়েন্স। আজকের দিনে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইসব ভিজিট, ইউজিসি, হ্যান ত্যান, এইসবে খুব কথায় উঠেছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। দুঃখের বিষয় এই কথাগুলো খাতায় কলমে থেকে যায় শুধু। ন্যাক ভিজিট, ন্যাক অ্যাসেসমেন্টের আগে আমরা এই কথাগুলো ফলো করে লিখি, ওয়েবসাইটে আপলোড করি,
কিন্তু এর আসল গুরুত্ব কি, হোয়াট ইজ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অ্যান্ড হাউ ক্যান দিস থিংস হেল্প the student community, the youth of this country, of all the countries of the world, আমাদের স্পষ্ট ধারণা নেই। The third practice is to expand my aspirations and make myself worthy of them. আমার যে উচ্চাশা আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, সেগুলো কি এক জায়গাতেই ফিক্সড হয়ে আছে, নাকি আমি সেগুলোকে এক্সপ্যান্ড করতে পারছি এবং আমি নিজেকেও সেই দিবা স্বপ্নের মতো শুধু এক্সপ্যান্ডই করে যাচ্ছি এমন না, নিজেকেও তার যোগ্য করে তুলছি। And the fourth point is to draw upon my hidden resources in difficult times. This is an entirely psychological domain. We'll come to this later. Let us deal with the first point, the first case study, my hidden and latent potentials. আমরা এই কথাগুলো শুরু করি এভাবে কিছুটা, আমার যে ফর্মেটিভ ইয়ার্স, অর্থাৎ স্কুল কলেজ যাই বলি না কেন, এই সময়টাকে কি আমি কাজে লাগাতে পারছি কিছু নতুন নিজের মধ্যে ট্যালেন্ট বা ইন্টারেস্ট আবিষ্কার করে? কলেজের সময়টা কি কেবল আমার ওই সেমিস্টার ক্লিয়ার করার জন্য পড়া মুখস্থ করেই কেটে যাচ্ছে, বা ওই সিজিপিএ এসজিপিএ কিরকম গ্রেড হবে সেই ভাবনা ভেবেই আমি কাটিয়ে দিচ্ছি, বা ক্যান্টিনে বসে বসে শীষ দিয়ে দিয়ে কাটিয়ে দিচ্ছি? নাকি যেটুকু সুযোগ সুবিধে আমরা আমাদের পরিসরে পাচ্ছি সেটা কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করছি যে কোন বিষয়টা আমার ভবিষ্যতে আরো বেশি করে পার্সিউ করার ইচ্ছে, সিলেবাসের বাইরে আর কোন কোন বিষয় আমাকে ভাবাচ্ছে, নাকি সিলেবাসটাই আমাকে কন্ট্রোল করে চলেছে সারা বছর, সারা পুরো কোর্সটা জুড়ে? আমার কি আগ্রহ তার বাইরে আর কোথাও আছে? সেই পথে কি আমি এগোনোর কোনো সম্ভাবনা নিজের মধ্যে দেখতে পাচ্ছি? যেই মাত্র একটা নতুন কোনো বিষয়ের প্রতি আমার মনে একটা উৎসাহ আমি খুঁজে পাবো, আই উইল ফিল দ্যাট দিস ইজ মি। আমি কিছুদিন আগে অব্দি এই বিষয়টা সম্বন্ধে জানতাম না, আই হ্যাড অ্যাবসলিউটলি নো কন্ট্রোল ওভার দিজ থিংস, কিন্তু আজকে হঠাৎ আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে এগিয়ে আমি দেখতে পারি। তো এই বিষয়টা হঠাৎ আমার মনের ওপর এতটা কন্ট্রোল নিয়ে নিল কিভাবে? That interest, that seed was already there in my mind. Only some external stimulus আমার মনের ওপর থেকে সেই পর্দাটা, যেটা এতদিন ঢেকে ছিল আমার মনের ওই বিশেষ প্রকোষ্ঠটাকে, যেখানে এই বিষয়টার প্রতি বা যে কোনো বিষয়ের প্রতি আমার একটা কিউরিওসিটি, আমার একটা ইন্টারেস্ট ডেভেলপ করতো, সেই পর্দাটা সরে গেছে এবং আমি সাডেনলি এই বিষয়টা নিয়ে ইনভলভড হয়ে পড়ছি। আমি কি সেই স্টিমুলাসটা রেকগনাইজ করতে পারছি? এই স্টিমুলাস গুলোই বাইরের এক্সটার্নাল ওয়ার্ল্ডে, স্বামীজি বলছেন এক জায়গায় যে আমাদের আসল কাজ করে ইন্টারনাল টিচার, ইট ইজ দ্য ইন্টারনাল টিচার হু রিয়েলি টিচেস আস। দ্য এক্সটার্নাল টিচার ইজ সিম্পলি catalyst, a suggestion, who keep inspiring us, who keep influencing us to move towards a certain direction. এতটুকুই, বাকিটা আমাদের ইন্টারনাল টিচার করে চলেছেন। The soul that comes to its full bloom when properly taken care of. এই স্টিমুলাসটাকে আমি বুঝতে পারছি, মনের একটা অজানা দরজা খুলে সে যেন ঢুকে পড়ছে, আর আমার মনে হচ্ছে যে আমার নিজের মনে এরকম একটা ঘর ছিল যেটা সম্বন্ধে আমি জানতাম না। কাজে এই নতুন বিষয় নিয়ে নিত্য নতুন সম্ভাবনার কথা আমার মনে আসতে শুরু করেছে, আরো সেই পথগুলো এক্সপ্লোর আমি করতে চাইছি। কাজেই even if for once I realize that I have developed a liking, that there is a possibility in me, we can go ahead with a special subject towards a direction, and I can actually make myself equipped with all the necessary instruments, all the necessary means to make that progression, তাহলে সেটা বাই ডিফল্ট আমাদের কাছে এক ধরনের একটা
আশ্বাস, একটা প্রমাণ নিয়ে আসে যে একটা স্টিমুলাস এইভাবে যদি কাজ করে থাকে, সম্ভাবনা যদি কাজ করে থাকে, তারপরের গুলো এইভাবে করতে পারে, করাটা অস্বাভাবিক নয়। এইটা আমাদের ভেতরে কিন্তু কাজ করতে পারে। এই কেস স্টাডির উপর বেস করে যেরকম আমরা বলছিলাম, আমরা একটা প্রশ্ন করব নিজেদেরকে, যে প্রশ্নগুলো আমরা আমাদের মনে করে যেতে পারি টানা। প্রথম প্রশ্ন, আমার নিজের কি একটা ফিক্সড আইডিয়াল আছে? Am I being able to guide my life in that direction? Am I being able to hold that ideal very strongly? আমার সমস্ত কাজকর্ম কি সেই দিকে চালনা করতে পারছি, সেই আইডিয়ালটার দিকে? বা সেই আইডিয়াল ইন টার্ন ক্যান ইট কন্ট্রোল মাই অ্যাকশনস? যদি আমি ভুল পথেও চলে যাই, সে কি আমাকে ফিরিয়ে আনবে? সেই রবীন্দ্রনাথের গান, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি স্মরণে হয় সারা। সেই বিপথে যাওয়ার কথা মনে এলেও এমন এক আদর্শকে আমি ধরে থাকবো যে কিনা আমাকে আমার নির্দিষ্ট পথে ফিরিয়ে আনতে পারবে। স্বামীজি নিজে বলতেন, একটা আদর্শ নিয়ে মানুষ একটা জীবন কাটিয়ে দিতে পারে, তবু সেই আদর্শকে কেন্দ্র করে কাজ শেষ হয় না। কোয়েশ্চেনটা আমরা করতে পারি নিজেদের, do we find greater potential in small opportunities? আমাদের হাতে অপরচুনিটি গুলো আসছে ছোট ছোট, আমরা যখন সেটা নিয়ে এক্সিকিউট করা শুরু করি, কাজকর্ম শুরু করি, তখন আমরা ক্রমশ দেখতে পাই এই অপরচুনিটি গুলো আমাদেরকে আরেকটু বড় কোনো সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। Some greater possibilities might come from these opportunities. এইটুকু কি আমি রেকগনাইজ করছি, নাকি কাজগুলোকে জাস্ট কাজ করতে হবে বলে দায়সারা ভাবে করে ফেলে রেখে চলে যাচ্ছি? যেটা আজকের দিনে একটা খুবই মারাত্মক অসুখে পরিণত হয়েছে আমাদের চারদিকে। কাজের মধ্যে ভালোবাসা নেই, কাজ করে সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি। ওয়ার্ক আওয়ার নিয়ে বিরাট বড় বড় সব কথাবার্তা, আলোচনা, তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু কাজটা কিভাবে হচ্ছে উইদাউট। আরো বড় কোনো পরিসরে আমি কি আমার অপরচুনিটি গুলোকে তাদের গ্রেটার পোটেনশিয়ালি এক্সপ্লোর করার ক্ষমতা রাখছি? And the third question that I think is again very necessary, do I believe that I can gradually improve and do better things? আমি কি সত্যি মনে করি যে আমি এখন যা কাজ করছি, based on that I can gradually improve myself and I can do even better things? এই প্রশ্নগুলো আমাদের মনে চলতে থাকুক। একটা উদাহরণ দিই আমাদের পরিচিত জগৎ থেকে। 2023 সালে ভারত যখন বিশ্বকাপ ফাইনালে উঠলো, ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় খেলা শুরু করেছিলেন 1996 এরকম একটা সময়, এবং প্রথম দিকে, শেষে তো তিনি রিটায়ার করলেন একজন লিজেন্ডারি ব্যাটসম্যান হিসেবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ওয়ার্ল্ড ক্রিকেট। কিন্তু প্রথম দিকে রাহুল দ্রাবিড় যখন খেলতে নেমেছেন, তখন তাকে ওই পিজিয়ন হোল্ড করে দেওয়া বলে, একটা খুপড়িতে বেঁধে দেওয়া, তাকে বেঁধে দেওয়া ছিল যে টেস্টের ব্যাটসম্যান, টেস্ট ক্রিকেট খেলতে পারে, ওয়ান ডে এর দ্বারা হবে না। এ প্রচন্ড স্লো খেলে, ভেরি স্ট্রং ইন ইজ ডিফেন্স, কিন্তু ওয়ান ডেতে যে মারধর করে খেলার একটা ব্যাপার থাকে, সেটার জন্য রাহুল দ্রাবিড় অ্যাপ্রোপ্রিয়েট নয়। এতটাই যে in 1998 we see রাহুল দ্রাবিড় গেটিং ড্রপড ফ্রম দ্য স্কোয়াড, ন্যাশনাল স্কোয়াড থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা সেটব্যাক সেরকম একজন খেলোয়াড়ের ক্ষেত্রে। রাহুল দ্রাবিড় কি করছেন আমরা দেখছি ক্রমশ, তিনি এটাকে কিন্তু ফেলিয়ার বলে মানছেন না। হি ইজ এক্সপ্লোরিং হিজ সো কল্ড হিডেন অর লেটেন্ট পোটেনশিয়ালস। ব্যাটিং টেকনিক ইমপ্রুভ করছেন, এবং সবচেয়ে বেশি যেটা করছেন, ওই সময় যারা আমরা খেলা ফলো করেছি কখনো না কখনো আমরা জানবো, রাহুল দ্রাবিড় উইকেট কিপারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ইন্ডিয়া সেই সময় ল্যাক করছে একজন উইকেট কিপারকে, রাহুল দ্রাবিড় ইজ টেকিং আপ দ্য গ্লাভস।
এবং উইকেট কিপার হিসেবে তিনি ওয়ানডে টিমে ঢুকছেন to give the team a better balance, and he's improving his batting technique. And what do we see at the end when he's retiring in 2012? We are seeing here is a person who has scored 10,000 runs in test cricket and almost 10,000 runs in one-day cricket. So this is about exploring one's hidden or latent talents and possibilities. এটা যদি তিনি এক্সপ্লোর না করতেন, তার ভেতরে যদি ওই বিশ্বাসটা না থাকতো যে আমার মধ্যে এরকম কিছু আছে যেটা দিয়ে আমার কোনো একটা খামতিকে আমি ওভারকাম করতে পারি, যদি সেটা না থাকতো তাহলে হয়তো আমরা এরকম বড় মাপের একজন খেলোয়াড়কে পেতাম না। আমরা আমাদের পরের কেস স্টাডিতে যাই, গ্রোয়িং থ্রু নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমাদের সমস্ত জানা কিন্তু বই ওরিয়েন্টেড নয়। বই থেকে আমরা জানি ঠিকই, কিন্তু সবটা নয়। বই থেকে যা জানি সেটাকে আমরা মজা করে বলতে পারি দেখে শেখা, কিন্তু দেখে শেখার ওপারে আর একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি ঠেকে শেখা। এবং জীবনে ওই সিলেবাসের বাইরে বেরোলে অনেকটা কিন্তু ঠেকে শেখা। এই ঠেকে শেখাই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বলে আমরা কিছুটা নিজেদের মতো সহজ করে বুঝে নিতে পারি জিনিসটা। আমাদের সাথে ভালো কোনো ঘটনা যখন ঘটে, কেউ প্রশংসা করলো, আমার একটা প্রজেক্ট বা একটা প্রেজেন্টেশন কোথাও সিলেক্টেড হলো, আমি একটা দিক নির্দেশ পেলাম, আমি বুঝলাম যে হ্যাঁ আমাকে তাহলে এই জায়গায় অ্যাপ্রুভ করা হচ্ছে, আমি এদিকে যেতে পারি। কিন্তু এর পাশাপাশি সময় তো সবার জন্য একরকম থাকে না, এর পাশাপাশি প্রচুর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এবং এই এক একটা অপ্রীতিকর ঘটনাকে এক একটা লার্নিং এক্সপিরিয়েন্সে বদলে ফেলার মানসিকতা, বদলে ফেলার ইচ্ছে কি আমার আছে? And do I believe that I am capable enough to convert a failure into a positive learning experience towards success? Do I believe in myself? Do I brood over what has been lost? নাকি আমরা যা কিছু ঘটছে সবকিছুকেই কিভাবে আরো এগোনো যেতে পারে সেই দিকে কাজে লাগাতে পারি? আমাদের দৃষ্টিভঙ্গি কোনটা? গ্রোয়িং থ্রু নলেজ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট থ্রু এক্সপিরিয়েন্স এরকম একটা ঘটনা যেটা পার্টিকুলার কোনো নলেজ তার সাথে নিয়ে আসে না, সে আমাদের বলে দেয় না নাও এটা শেখো। ইট ইজ আপ টু আস, আমরা কোনটা শিখবো তার থেকে। Will we learn to fail or will we learn to rise? That is up to us. ওই লার্নিং টু রাইজ, এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে একটা কেন, if there are thousands of adverse situations, nothing can keep us from moving towards the excellence, towards the goal. Again, we go back to a time, আচ্ছা উদাহরণটা না হয় পরে দেব, আবার আমরা কিছু প্রশ্নে আসি। এই যে পার্টিকুলার কেস স্টাডিটা আলোচনা করছি, এই কেস স্টাডিতে কি কি প্রশ্ন আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি? ফার্স্ট কোয়েশ্চেন, একটা জায়গা নিয়েই ঘাটাঘাটি করছি নাকি নতুন নতুন এরিয়া এক্সপ্লোর করার চেষ্টা করছি? আমি নতুন ধরনের কিছু কাজ করার সুযোগ কি আমি দেখতে পাচ্ছি যে এরিয়াগুলো নিয়ে ঘাটাঘাটি করছি তার থেকে? নতুন একটা বিষয় যেটা হয়তো চারপাশে আর কেউ তেমন একটা বাছেনি, কারণ তারা ততটা গভীরে ভেবেই দেখেনি, আমি কি ভেবে নিতে পারছি এরকম একটা বিষয় নিজের প্রজেক্টের জন্য? নতুন কিছু শেখার ইচ্ছে হচ্ছে পড়াশোনার বাইরে, পড়াশোনা বলতে সিলেবাস ওরিয়েন্টেড, কারিকুলাম ওরিয়েন্টেড পড়াশোনার কথা বলছি, তার বাইরে মনে হচ্ছে সেই চ্যালেঞ্জটা নিয়েই দেখি একবার, দেখা যাক কি হয়। Am I being able to throw a challenge to myself, my previous self, which I was yesterday, which I was a moment ago? আমি কি তাকে চ্যালেঞ্জ করতে পারছি? এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করছে যা হাতের কাছে পাচ্ছি, যে নতুন ধারণাগুলো সেটা নিয়ে।
যদি কোথাও সফল না হই বা এগোতে গিয়ে বাধা আসে, থমকে যদি যাই, সেই থমকে যাওয়াটাকে আমি কি কাজে লাগাচ্ছি? হুতাশ করতে? নাকি আমি সিচুয়েশনটাকে খুব ভালো করে অবজার্ভ করছি, সেখান থেকে কোনো শিক্ষা পাওয়া যায় কিনা সামনের পথটা এগিয়ে যাওয়ার জন্য সেটা বুঝতে। The next question, do I get involved in events happening around? আমি কি নিজেকে নিয়ে এত ব্যস্ত যে আশেপাশে কি ঘটছে ওসব আমার দেখার সময় নেই? আমার কেরিয়ারটা হলেই হলো, আমার গ্রেড এটা এলেই হলো, আমার সিজিপিএ তে 8 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং হলেই হলো, আমার অমুক ইউনিভার্সিটিতে হলেই হলো। আমরা কি এই হলেই হলো মেন্টালিটি বিশ্বাসী? নাকি আমাদের চারদিকে যে আরো অনেক ঘটনা ঘটছে যেগুলো আমার এই সো কল্ড সেলফিশ হলেই হলো যে সত্তাটা, সেটার বাইরে দে আর ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড আউট অফ দেমসেলভস, আমি সেখানে ইনভলভ হচ্ছি কিনা? যে কোনো ছোটখাটো কাজকর্ম আমি নিজে থেকে যুক্ত হই, নাকি কাজকর্ম হতে দেখলে আমি দূরে সরে যাই? আমার আমার যে এক্সপেক্টেড রোল একটা ইনস্টিটিউশনে আমি পড়ছি বা কাজ করছি, কিছু করছি, আমার যেটা এক্সপেক্টেড রোল ফ্রম দ্য ইনস্টিটিউশন বা ইনস্ট্রাকশন যেটা আমার, আমি কি তার বাইরে গিয়ে কিছু করছি? একসঙ্গে যদি এরকম হয়, একাধিক টিম একটা বিষয় নিয়ে কাজ করছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক পারফেক্টলি, আমি কি এগিয়ে গিয়ে আরেকটা টিমকে তাদের কাছে সাহায্য করছি? ইনভলভমেন্টটা কি কেবল আমার নিজের ভালো লাগা, নিজের স্বার্থটুকুকে ঘিরে, না তার বাইরেও? আজকের দিনে আমাদের চারদিকে মানুষজন, সেটা পার্সোনালি হোক, লোকালি হোক, গ্লোবালি হোক, যে যে চ্যালেঞ্জ ফেস করছে এবং যে যে অপরচুনিটির মুখোমুখি হচ্ছে, আমি কি সেগুলো নিয়ে সচেতন? কারোর সাথে কথা বলতে গিয়ে আমি কি নিজেরই ভাবনাকে নিজে প্রশ্ন করতে পারছি একটা নতুন কোনো আইডিয়ার মুখোমুখি হয়ে? এই যে লাস্ট পয়েন্টটা বললাম, এইটা আমাদের আরেকটা বড় প্রশ্ন নিয়ে আসে, am I open minded? Is my mind open to different opinion? এই ডিফারেন্ট ওপিনিয়ন নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, গল্প না ঘটনা আর কি, শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা স্বামী শিষ্য সংবাদ। শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামীজি যখন দেখা হচ্ছে, তার আগে শরৎচন্দ্র চক্রবর্তী অনেক কথা শুনেছেন স্বামীজির, অদ্বৈত বেদান্তের একেবারে বিশ্বখ্যাত প্রচারক হিসেবে বিবেকানন্দ আসছেন। আসার পর যখন শরৎচন্দ্র মিট করছেন স্বামীজিকে, তিনি দেখছেন যে স্বামীজি একেবারে রামকৃষ্ণগত প্রাণ, এই কথাটাই উনি ব্যবহার করছেন। তো উনি খুব কনফিউজ যে একদিকে অদ্বৈত বেদান্ত যে কিনা কোনো এই ধরনের অবতার পুরুষ ইত্যাদি মানে না, তার প্রচার করছেন, আবার ভেতরে তিনি এরকম ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, এ কিভাবে সম্ভব? এবং প্রশ্নটা তিনি সরাসরি স্বামীজিকেই করছেন। স্বামীজি সেখানে বলছেন যে হ্যাঁ ঠিকই, আমি ঠাকুরের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্য দিয়ে আমি অদ্বৈত বেদান্তকে বুঝেছি, তাই আমি শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করছি। তখন শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন যে তাই যদি করেন, আপনার যদি তাতেই বিশ্বাস থাকে, তাহলে সেটা জগতে আপনি প্রচার করছেন না কেন, যে শ্রীরামকৃষ্ণই শেষ কথা? আপনি অদ্বৈত বেদান্তকে ঢাল হিসেবে ব্যবহার করছেন কেন? স্বামীজি বলছেন আমি বুঝেছি শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে, আর কেউ যদি বুঝে থাকে জেন্দাবেস্তার মধ্যে দিয়ে, আর কেউ যদি বুঝে থাকে কোরআনের মধ্যে দিয়ে, আমি কি করে বলতে পারি সে ভুল বুঝেছে? সে তো একই রকম ভাবে আমার মতোই ঠিকই বুঝতে পারে। দিস ইজ বিং ওপেন টু ডিফারেন্স অফ ওপিনিয়ন্স। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, সব অভিজ্ঞতার প্রতি কি আমি একই রকম উদার? আমি কি তার থেকে শিখছি, নতুন নতুন বিষয় জানছি, নিউ নলেজ বেসিস তৈরি হচ্ছে, আমি কি সেগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি? আবারও একটা ঘটনা খুব সংক্ষেপে বলি, মাত্র আর 20 মিনিট মতো পড়ে আছে। 1979 সাল, ইসরোয় তখন ডক্টর এপিজে আব্দুল কালাম কাজ করছেন। ভারত স্যাটেলাইট লঞ্চার নিয়ে কাজ করছে, SLV-3।
লঞ্চ করা হবে অগস্ট মাস, ইসরো থেকে ছাড়লো, বাট ইট ওয়াজ আ ম্যাসিভ ফেলিয়ার। গোটা রকেটটা ভেঙে পড়লো বঙ্গোপসাগরে। এটা যে সে ফেলিয়ার না, এটা মিড সেমিস্টারের একটা পেপারে ব্যাক পাওয়ার মতো ফেলিয়ার না, তার চেয়ে বড়, অনেক অনেক বড়। সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতের দিকে। ভারত প্রথম স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করছে মহাকাশে, অরবিটে। সেখানে রকেট একটু উঠে ভেঙে পড়ছে। উই ক্যানট ইভেন ইম্যাজিন হাউ বিগ আ ফেলিয়ার দিস ইজ। ডক্টর কালাম কি করছেন? ডক্টর কালাম সেই সময়কার তার যে সিনিয়র, তার সাংঘাতিক ব্যাকিং পেয়েছিলেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট হোয়াট ইজ ই ডুইং? উনি এই পুরো প্রসেসটা, যেটা কিনা এত পেইনফুল তার ফেলিয়ারে, এই পুরো প্রসেসটায় ফিরে যাচ্ছেন and minutely calculating all the steps that he had taken, all the data, কোথায় টেকনিক্যাল এরর ছিল। and what do we see next year? July 1980, Rohini, our first satellite, is safely getting launched in the orbit. এবং এই ঘটনাকে তারপরে সারা জীবন ধরে ডক্টর কালাম রেফার করে গেছেন বিভিন্ন জায়গায় এবং বলেছেন টু ফেল ইজ টু লার্ন। খুব সুন্দর বলতেন তিনি। আমার কাছে ফেল কথাটা ইজ নট ফেলিয়ার, FAIL, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। খুব সুন্দর বলতেন। কাজেই আমি কি সেইভাবে দেখতে পাচ্ছি? ইজ ফেল দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং টু মি? দ্য থার্ড কেস স্টাডি will come now. Becoming worthy of my aspirations. আমি যে স্বপ্নগুলো বছর আগে, মাস আগে, কদিন আগে দেখেছিলাম, সেইগুলো কি স্ট্যাটিক, থেমে আছে এক জায়গায়, ওইটুকু ছুলেই আমার মোটামুটি হয়ে যাবে, আর আমার কিছু দরকার নেই? নাকি সেগুলো ডায়নামিক? অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আমার টার্গেটটা কি আরো এক্সপ্যান্ড করছে? ইজ ইট এনকম্পাসিং a larger territory? যে পথটা আমার কাছে এতদিন স্পষ্ট ছিল না, ইজ ইট বিকামিং a little more visible to me? স্লোলি হলেও সেটা কি ভিজিবল হচ্ছে? and the next big thing, do I dare to dream big? স্বপ্ন দেখার সাহস কি আমার আছে? আমাদের একদল মানুষ আমরা আছি যারা স্বপ্ন দেখতে খুব ভয় পাই। আমরা বলি যে আগে ঘটুক জিনিসটা তবে মানবো। আর আমাদের আরেক দল আছি আমরা যারা বলি যে কবে ঘটবে সেই অপেক্ষায় বসে থাকবো কেন, আমি নিজে যখন সেটা চাই আমি নিজে সেটাকে ঘটাবো। স্বপ্ন দেখা আজকে এই অতি প্র্যাকটিক্যাল যুগে হয়তো হাসাহাসির ব্যাপার অনেকের কাছে, বাট ইট ইজ নট আ নেগেটিভ থিং। টু ড্রিম ইজ টু স্টে পজিটিভ। স্বপ্ন দেখতে পারছি মানে আই হ্যাভ faith in my abilities. I have faith in my strength, my inner strength. I have faith that I have infinite possibilities. So do I dare to dream big? আমরা প্রশ্নে যাই একটুখানি, এই কেস স্টাডির সাথে জড়িয়ে থাকা যে প্রশ্নগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। Do I seek excellence? নিজের থেকে যা চাইছি আমি, সেটা কি দিনে দিনে আর একটু বাড়ছে চাওয়াটা? যা কাজ করতাম এখন কি মনে হচ্ছে এর থেকে আর এক স্টেপ এগিয়ে আমি দেখতে পারি, আমি আরো কিছু করতে পারি কিনা? আজকের দিনকে আমরা বলি প্রতিযোগিতার যুগ, র্যাট রেস। এই র্যাট রেসকে কি আমি পজিটিভ ভাবে ব্যবহার করতে পারছি? র্যাট রেসের মধ্যে থাকতে আমাদের হবে, উপায় নেই, এমন সিস্টেম হয়ে গেছে। কিন্তু তার মধ্যে থেকেও সেই বেঞ্চমার্ক গুলোকে আমি কি করতে দিচ্ছি? তারা কি আমায় ডিপ্রেস করছে, আমাকে অ্যাংশাস করে তুলছে, নাকি আমি সেগুলোকে দিয়ে নিজের পজিশনটা আরো ভালো করে বুঝে নিতে পারছি? আমার একজন রোল মডেল কি আছে? তাকে সামনে রেখে তার ইয়ার্ডস্টিক গুলো দিয়ে আমি কি নিজেকে বদলাচ্ছি, নিজেকে গড়ছি? আমার বেঞ্চমার্ক গুলো তিনি বা তারাই সেট করছেন তো? আমি নিজের ভিশনটাকে, do I seek to expand my vision? There is a mindset called think beyond the ordinary mindset.
ইন এনি ওয়ার্ক। সাধারণভাবে যা মনে আসে তার চেয়ে পাথ ব্রেকিং একটা কিছু ভাবা, সেটা কি মনে আসছে? আমার কি এটা মনে হচ্ছে কিছুদিন আগে অব্দি মনে হতো জীবনের উদ্দেশ্য কমফর্ট এবং এনজয়মেন্ট, আজও কি তাই মনে হচ্ছে নাকি একটু বদলেছে? শুধু আমার কমফর্টটা ততটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, বা মনে হলেও তার সাথে আরো কজনকে ইনক্লুড করতে ইচ্ছে করছে। এই আরো কজনের সংখ্যাটা কি বাড়ছে? ইজ মাই ভিশন অফ মাইসেলফ চেঞ্জিং? আমি নিজেকে 3 বছর আগে যখন পড়াশোনা শুরু করেছিলাম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, আমি ডিগ্রি হোল্ডার হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলাম। 3 বছর পর আজ আমি কি সেই এক ডিগ্রি হোল্ডার হিসেবেই দেখতে চাইছি নিজেকে? আমার একটা বিএ বিএসসি ডিগ্রি থাকবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে, কিছু থাকবে? অর ডু আই সি মাইসেলফ অ্যাজ আ চেঞ্জ মেকার, অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন who does not really care about degrees and positions and fame? I care about the well-being of my surroundings, my society. Do I appreciate greatness in people? আমার চারদিকে অনেক মানুষ আছেন যারা অনেক অনেক ভালো কাজ করছেন। তাদের ভালো কাজ দেখলে আমার কি হয়? ইনসিকিউরিটি আসে। আমার মনে হয় আমি পারবো না তার তার মতো হতে। আমাকে ইন্সপায়ার করে না ইনসিকিউর করে? দিস ইজ আ কোয়েশ্চেন উই নিড টু কিপ আস্কিং আওয়ারসেলভস। অন্য মানুষকে যখন দেখি আমি তার মধ্যে কি খুঁজি? তার ভালো বৈশিষ্ট্যগুলো নাকি তার দোষ ধরার চেষ্টা করি? We are gradually moving into the psychological domain. শুধু হাতে কলমে কাজের কথা হচ্ছে না, মাইন্ডসেটের কথা হচ্ছে। These questions are extremely crucial to me. আমরা উদাহরণে যেতেই পারি, সময় হবে কিনা আমি বুঝতে পারছি না। ধরা যাক অমৃতার কথা আমরা ধরতে পারি। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ হ্যাঁ, যদি 2-10 মিনিট বেশি লাগে নেবেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। আমরা অমৃতা শেরগিলের কথা ধরতে পারি। বিখ্যাত পেন্টার, ওয়েস্টার্ন আর্ট স্টাইলে তিনি প্রাথমিকভাবে পরিচিত ছিলেন। তার কেরিয়ারে প্রথম ব্রেক যেটাকে আমরা আজকে বলি সেটা তিনি পাচ্ছেন প্যারিসে। ইনফ্যাক্ট দ্য ইয়াংগেস্ট টু উইন দ্য গোল্ড মেডেল ইন প্যারিস স্যালোন। কিন্তু তারপর তার মনে হচ্ছে দিস ইজ নট এভরিথিং। হ্যাঁ, গোল্ড মেডেল ঠিক আছে, হ্যাঁ ওয়েস্টার্ন আর্ট আমি শিখেছি, আমি জানি, আই এক্সেল ইন দ্যাট, অল গুড, কিন্তু আমার একটা ইউনিক ইন্ডিয়ান আইডেন্টিটি তৈরি করতে ইচ্ছে করছে আমার শিল্পে, আমার আর্ট ফর্মে। এবং সেই ইচ্ছেটা অমৃতা শেরগিলের সাথে এমন বাড়তে শুরু করলো যে ওই যে ওয়েস্টার্ন লাইফস্টাইল, তার কমফর্ট, তার অ্যাচিভমেন্ট সমস্ত কিছু ফেলে তিনি চলে আসছেন কোথায়? ভারতে। এসে কি করছেন? গ্রামে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন, লোকজনদের সাথে সময় কাটাচ্ছেন, অজন্তা ইলোরার ফ্রেস্কো গুলো স্টাডি করছেন। এবং এই সমস্ত কিছুর ফলস্বরূপ আমরা কি দেখছি? ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান আর্ট স্টাইলের মাঝে একটা সাংঘাতিক ব্রিজ তৈরি হচ্ছে অমৃতা শেরগিলের হাত ধরে। এবং তার হাত ধরেই কিন্তু এই মডার্ন ইন্ডিয়ান আর্ট, তার এক্সপ্রেশন, সমস্ত কিছু আমরা পাচ্ছি। কি হতে পারতেন তিনি? যেটা হতে পারতেন সেটা কি কিছু কম ছিল? জাগতিক দিক থেকে বলতে গেলে একদমই না, একটুও কম ছিল না। ওরকম অল্প বয়সে গোল্ড মেডেলিস্ট হয়ে গেছেন। দেয়ার ওয়াজ আ কমপ্লিটলি সিকিউর ক্যারিয়ার ওভার দেয়ার ফর হার। কিন্তু এই মাঝের প্রশ্নটা দেখুন, ডু আই সিক টু এক্সপ্যান্ড মাই ভিশন? অ্যান্ড শি ডিড, ইয়েস। She sought to expand her vision. She sought to work for India, for Indian art, to bring in the quote-unquote essential Indianness in her art. And what is the end product? Modern Indian art. অমৃতা শেরগিল শুধু নিজের শিল্পে আনেননি, ভারতীয় শিল্পকে রিডিফাইন করে দিলেন, এমন ভাবে আনলেন।
এই একটা উদাহরণের কথা আমরা মনে করতে পারি। আমাদের আজকের একটা ফাইনাল কেস স্টাডির দিকে আমরা ক্রমশ এগোই, যেটা হচ্ছে ড্রয়িং আপন হিডেন রিসোর্সেস। একটু আগেই আমরা বলছিলাম আমাদের সবসময় পরিস্থিতি কিন্তু অনুকূল থাকে না, সিচুয়েশনস আর নট অলওয়েজ কন্ডিউসিভ অর ইজি। এটা কখনো কি সম্ভব? প্রতিকূলতা আসেই আমাদের জীবনে, আগেও এসেছিল, আবারও আসবে। শুধু অনুকূল পরিস্থিতি, শুধু একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার চাইছি মানে আমরা চাইছি সারাক্ষণই জোয়ার থাকুক, ভাটা আর নাই হোক নদীতে। আমরা চাইছি সারাক্ষণ ঢেউ সামনের দিকেই আসুক, ঢেউ আর পিছনে না সরে যায়, which is very utterly nonsense, which makes no good decision whatsoever. তাহলে এর পাশাপাশি আমরা যখন একটা নেগেটিভ সিচুয়েশনে আছি, তখন আমরা কি দেখতে পারি? ইট ইজ আ ন্যাচারাল ফেনোমেনন দ্যাট ইজ অ্যান্ড ডিফিকাল্টি উইল কাম অল্টারনেটলি। সেই সংস্কৃত শ্লোক, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি সুখানি চ। স্বাভাবিক নিয়মেই ভালো খারাপ ঢেউয়ের মতো আসবে যাবে। যখন আমরা সফল হই, চারদিকে আলো ঝকমকে, প্রশংসা, মন ভালো করা কথাবার্তা, পুরস্কার, টাকা পয়সা, ওয়েলথ ইন এনি সেন্স, তখন না আমরা আমাদের স্ট্রাগল গুলোকে অনেক সময় ভুলে যাই। ওই মুহূর্তটায় আমরা এত বুঁদ হয়ে থাকি। কিন্তু আমরা যদি একটুখানি স্মরণে রাখি, আমাদের মনে রাখি, আমাদের স্ট্রাগল গুলো যদি আমরা না ভুলে যাই, তাহলেই কিন্তু ভালো বা খারাপে ভেসে না গিয়ে আমরা প্রতিটা পরিস্থিতি, ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, আমরা পাঠ নিতে পারবো সেই পরিস্থিতি। সো লেট আস বি লেস ওভারওয়েলমড অ্যান্ড মোর অবজারভেন্ট। ভেসে যাওয়া খুব সহজ। দুঃখ এলো, এমন দুঃখ এলো মনে হলো বাঁচবই না। 5 বছর পর সেই দুঃখকে মনে হবে গায়ে একটা ওই বহুদিনের কেটে যাওয়া দাগের মতো মিলিয়ে যাচ্ছে ক্রমশ। ভালো একবার এলো, ভালো এলে তো এখন আনন্দের চেয়ে বেশি ভয় হয় যে এই ভালোটা আবার কতদিন থাকবে, তারপর আবার হয়তো একটা খারাপ আসবে। কাজে এইসব, এই ওভারওয়েলমিং যে কিছু ইমোশনস, ভয়, সাংঘাতিক আনন্দ, প্রচন্ড দুঃখ, এগুলোর থেকে আমরা যদি সিচুয়েশন গুলোকে একটু অবজার্ভ করি, আমার মনে হয় সেখান থেকে আমাদের নিজেদের ভেতরেই যে এই একটা অ্যাকসেপ্টেন্স দ্যাট ইয়েস দেয়ার ওয়াজ there were adverse situations before, there will be adverse situations in future, and right now I might well land up in an adverse situation, but that does not mean that there will never be a positive situation. There has always been positive situations throughout my life, just as there have always been negative situations throughout my life. এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকে, আমাদের কি হবে? সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের খারাপ সিচুয়েশন গুলোকে কাউন্টার করার শক্তি তৈরি হবে, এবং সেই শক্তিগুলো আমাদেরকে এই অন্ধকার পথটায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিস। আবার এই পার্টিকুলার কেস স্টাডি থেকে আমি যে প্রশ্নগুলোর উপর জোর দিতে পারি, am I ready to respond to challenges? আমি কি চাপের মুখে দৃঢ় থাকতে পারি নাকি ভেঙে যাই? যখন আনসার্টেনটি আসে, যখন অ্যাডভার্স সিচুয়েশন আসে, অনিশ্চয়তা, প্রতিকূলতা, তার মাঝে পজিটিভ মাইন্ডসেট রেখে আমি কি এই সময়গুলোকে কাটিয়ে নিতে পারি না পারছি না? উই আর ওয়েল ইনটু দ্য সাইকোলজিক্যাল ডোমেন। এখন আর হাতে কলমে এক্ষুনি কাজ করার বিষয় নয়, আমার ভাড়ার থেকে, স্মৃতি থেকে সঞ্চিত যে শক্তি, সেই শক্তিকে অন্ধকার সময় ব্যবহার করার কথা হচ্ছে। Am I overcoming my fears? আমাদের অনেকের স্টেজ ফ্রাইট আছে, আমার সাংঘাতিক ভাবে আছে। আমরা অনেকেই এরকম আছি, কোনো একটা কাজ সর্বসমক্ষে করতে গেলে আমার মনে হয় এই হয়তো এরকম একটা কিছু করে ফেলবো, দেখে লোকে আর আমাকে মানে হেসে কুল পাবে না, আমাকে নিয়ে হাসাহাসি হবে। সেই নিজেকে হাস্যাস্পদ
করে তোলার যে ভয়, সেটা কাটিয়ে নিজে যেরকম আছে সেরকম ভাবে কন্ট্রিবিউট করার সাহস, মনের জোর আমার আছে না নেই? যারা আমাকে নিয়ে হাসছে তারা কি এই অনেস্টি নিয়ে কাজগুলো করছে, না তারা শুধু হাসতেই ব্যস্ত? তারা সমাজের থেকে দায়িত্ব পেয়েছে আমার ওপর হাসার জন্য। আর আমি যদি সেই দায়িত্ব নাও পাই, আমি কি অনেস্টলি যে কাজটুকু আমার করার সেটা করতে পারছি, তাতে আমি হাস্যাস্পদ হই বা না হই, আই ডোন্ট কেয়ার। Am I overcoming my fears in these ways? ফিয়ার অফ ফেলিয়ার সববার আছে। ফিয়ার অফ ফেলিয়ারকে ওভারকাম করে সেই ফিয়ার গুলো ঠিক কোথায় কোথায় আমার, সেইগুলো পয়েন্ট আউট করে রেকগনাইজ করে তাকে পজিটিভলি চ্যানেলাইজ করতে পারছি আমার প্রিভিয়াস অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে। আমি উই হ্যাভ টু লুক ইনটু দিস থিংস। ক্যান আই মেক পজিটিভ চয়েসেস? পজিটিভ চয়েস বলতে শুধু এই না, জীবনে যে সিদ্ধান্তগুলো নিলাম দারুণ খেটে গেল, দারুণ কাজ করে গেল, লাইফ উইদাউট ফেলিয়ার, ইউটোপিক, সে কথা হচ্ছে না। যখন আমার কাছে এরকম একটা সিচুয়েশন হয়, আই এম বিহেভিং ইন আ স্মল মাইন্ডেড ওয়ে, খুব স্বার্থপরের মতো কাজ করতে ইচ্ছে করছে, এই সুযোগটা নিয়ে নিতে ইচ্ছে করছে। আমি জানি দেয়ার আর থাউজেন্ডস অফ আদার পিপল যারা আমার চেয়ে অনেক 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 বেশি নিডি, কিন্তু আমার হাতের কাছে সুযোগটা জল করছে। আমি কি জেনারাসলি অ্যাক্ট করতে পারছি? আমার মধ্যে সেই সাহস আছে যে সুযোগ পেয়েও ছাড়ার মধ্যে যে সাহসটা থাকে, সেইটা আমার আছে। স্বামীজি আমাদেরকে বকতেন যে তোরা শুধু বলিস ত্যাগ করবো ত্যাগ করবো, আরে ত্যাগ করার মতো কিছু হোক তবে তো ত্যাগ করবি, তোদের ভোগ নেই, ত্যাগ কি করবি? স্বামীজির কথা। সেই ভোগের জিনিস পেয়ে ত্যাগ করা অন্য জিনিস, সেই সাহস কি আছে? কঠিন পরিস্থিতিতে অস্বীকার করে লাভ নেই, সকলেরই এক আধবার মনে হয় পালিয়ে গেলে ভালো হয়। এসকেপিস্ট একটা মেন্টালিটি আমাদের চেপে ধরে এক একটা মুহূর্তে। না পালিয়ে তার সম্মুখীন আমরা কতজন হতে পারছি, রেগুলারলি হতে পারছি কিনা, এবং ভালো খারাপ সম্মুখীন হচ্ছে কি কি আশা নিয়ে, যে একটা দারুণ কিছু হবে, চলো হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করছি উতরে দাও, সম্মুখীন হলাম। যদি উতরে না যাই, তারপরে কি সম্মুখীন আর হতে পারবো না, পালিয়ে যাব জীবন থেকে? ভালো খারাপ উভয়ের জন্য প্রস্তুত থেকে আমি কি সম্মুখীন হতে পারছি সেই অ্যাডভার্সিটির? তৃতীয় আর খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট, লাস্ট, প্রায় আমরা শেষের দিকে এসেছি, আর হয়তো 5-7 মিনিট আমার লাগবে। সাফল্যকে হজম করার শক্তি কি আমার আছে? ব্যর্থতা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, কিন্তু আমাদের সবচেয়ে নাস্তানাবুদ করে আমাদের সাফল্য। সফল একবার হয়ে গেলে, একবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে ফেম জিনিসটার স্বাদ একবার পেয়ে গেলে, আমাদের ভেতরটা যেন কিরকম বদলে যায়। আমরা সেই সাফল্যকে হজম করতে পারি না, আমার বদ হজম হয় সেখানে। যার ফলে তারপর দেখা যায় আমি আমার কাজগুলোকে, আমি আমার সাফল্য এবং ব্যর্থতাকে কন্ট্রোল করছি না, ইট ইজ দ্য আদার ওয়ে রাউন্ড। সেই সাফল্য যেন আমার মাথার ওপর বেতালের মতো চেপে বসেছে, এবং প্রতিটা কাজের আগে যে ভয়টা আমার কোনোদিন আমি অনুভব করিনি, কোথাও ছিল না, এখন হঠাৎ ফিরে এসেছে, এবং আমার মনে হচ্ছে এই যদি ফেল করে যাই, বাবা ওই সাফল্য কি বিরাট লাগছে এখন, যদি ফেল করে যাই তাহলে ওই সাফল্য নিয়ে লোকজন হাসাহাসি করবে। দিস ইজ সাফল্য বিকামিং বেতাল, যেটা একদম ঠিক নয়। সেই সাফল্যকে হজম করার শক্তি যদি আমাদের থাকে, যদি ইমপেশেন্স, অ্যাঙ্গার ইস্যুস, প্রোক্রাস্টিনেশন, এই সমস্ত কিছুকে ঠেলে ফেলে এগুলোকে সংযত রেখে পূর্বতন অভিজ্ঞতা থেকে, যে আমি একবার এগিয়েছি মানে আমি বারবার এগোতে পারবো, যে একবার এগিয়েছিলাম তখন আমাকে কেউ বাইরে থেকে ওই মোবাইল অ্যাপের গেমের মতো কিছু গোল্ড কয়েন আমাকে দেওয়া হয়নি, একটা নতুন লাইফ লাইন আমাকে বাইরে থেকে কেউ দেয়নি, যা আছে এই ভেতরেই আছে, এটার জোরেই আমি এগিয়েছি, এবং একবার এগিয়েছি মানে বারবার এগোবো। এই ভরসায় কি এগোতে পারছি আমি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমরা যদি ক্রমাগত করতে থাকি নিজেদের, যে প্রাথমিক গোলটা দিয়ে শুরু করেছিলাম, যে শিক্ষার প্রথম কাজ আমাদের মধ্যেকার যে অনন্ত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বিকশিত করা, সেটার কাছে আমরা পৌঁছতে পারবো। সম্ভাবনা অনন্ত, তাকে বিকশিত করা প্রচন্ড অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, আমাদের
মানে মাথাতেই আসে না এসব কি কথা হচ্ছে, হিব্রুর মতো, শুধু ভাষাগুলো চেনা বাংলা বলে। কিন্তু এই ছোট ছোট প্রশ্ন দিয়ে আমরা যদি সেই বিরাট যে গোলটা, সেটার দিকে যাওয়ার স্টেপ গুলো তৈরি করে নিই, এবং আমরা যদি সামনে স্বামীজিকে আমাদের রোল মডেল হিসেবে রাখি, ইফ উই জাস্ট টেক আ লুক at his infinite possibilities, awe-inspiring. স্বামীজির ফিজিক্যাল পসিবিলিটি আমরা ভেবে দেখি। স্বামীজি প্রথম জীবনে আমরা জানি খেলাধুলোর মধ্যে থাকতেন, প্রচন্ড শরীর চর্চা করতেন, এবং করতেন বলেই পরবর্তীকালে সেই ফিজিক্যাল হার্ডশিপ, রাফ ওয়েদার, দিনের পর দিন অনাহার, নানা পরিবেশে থাকা, সবকিছুকে সহ্য করার মতো ক্যাপাসিটি তার ছিল। যে কারণে পরে ওই কথা ফিরে আসে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা এই বয়সে ভালো। ফুটবল খেললে পরবর্তীতে গীতার উপযোগিতা তোমরা আরো বেশি ভালো করে বুঝবে। স্বামীজির খুব রাগ ছিল বাঙালি জাতির ওপর, ভারতীয়দের ওপরই মূলত বলা যায়, তবু বিশেষত বাঙালি জাতির ওপর। এটা হচ্ছে, স্বামীজি বলতেন যে আমরা হচ্ছি ডিসপেপসিয়ার জাত, আমাদের জাতীয় বৈশিষ্ট্য কি বদহজম। তিনজন মানুষ একজোট হলে বদহজম নিয়ে আমরা আলোচনা করি, এই তো আমাদের জাতীয় বৈশিষ্ট্য। তার চেয়ে যদি শরীরটাকে একটু ভালো করে তৈরি করি, পরবর্তীতে অন্যান্য অনেক কাজে আমরা আরো স্বচ্ছন্দে এগোতে পারবো। স্বামীজির ক্রিয়েটিভ পসিবিলিটি, কোনটা ছেড়ে কোনটা বলবো, বাগ্মী, তার বাগ্মিতা নিয়ে তো আর সময় নষ্ট করে কথা বলার দরকার পড়ে না। তার ভাষার উপর দখল, লেখক হিসেবে একজন অসাধারণ স্রষ্টা। তিনি সঙ্গীত শিল্পী, তিনি গীতিকার, তিনি সুরকার, তিনি শিল্পী, ডিজাইনার। রামকৃষ্ণ মিশনের যে লোগো, সেই লোগোর স্রষ্টা। তিনি কবি, তিনি অনুবাদক। আরো একটা জিনিস অ্যাড করে দিই, তিনি অসম্ভব ভালো রাঁধুনি। মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণ যদি আমরা পড়ি, আমি যে রান্নার অদ্ভুত অদ্ভুত সব গল্প সেখানে আছে। যা ধরতেন তাতেই এক্সেল করতেন। These were his creative possibilities. Then comes leadership possibilities. কি নেই? মানুষকে জাগাচ্ছেন, নতুন ভারতের স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন, আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরি করছেন, এবং সবচেয়ে বড় তো রামকৃষ্ণ মঠ ও মিশন আজকে তারই লিডারশিপ কোয়ালিটির প্রমাণ হিসেবে আমাদের সামনে জাজ্বল্যমান। Then comes intellectual possibilities. বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন সময়ের নানা ধারণাকে নিয়ে সিনথেসাইজ করার যে কাজটা, সেটা স্বামীজি সাংঘাতিক ভালো পারতেন। এবং পুরো পৃথিবীটা যে একরকম সিনথেসিসের ওপর দাঁড়িয়ে আছে, তাকে যত আমরা খুপরির মধ্যে এক একটা জিনিসকে ঠেলবো, তত পৃথিবীটা ভেঙে পড়বে। ইট ইজ অন অ্যাসিমিলেশন, অন সিনথেসিস দ্যাট আওয়ার ট্রু এসেন্স লাইজ। স্বামীজির এই ইন্টেলেকচুয়াল পসিবিলিটির মধ্যে দিয়ে সেটা বোঝা যায়। ক্যারেক্টার পসিবিলিটিস, স্বামীজির ক্যারেক্টার এক্সট্রাঅর্ডিনারি। মানে এখন এটা প্রায় ইউলজির মতো হয়ে যাচ্ছে স্বামীজিকে নিয়ে যাই বলছি, বিকজ হি হ্যাজ বিন রোল মডেল ফর মেনি অফ আস। তার যে সাংঘাতিক কারেজ, ডিপ হিউমিলিটি, ইকুয়ালিটি অফ ভিশন, তার যে ইমেন্স কম্প্যাশন ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর অল দ্য লিভিং বিংস, এই প্রত্যেকটাই ফলো করার মতো। And let us not talk about his spiritual possibilities. স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে তিনি এমন এক মানুষ, তিনি ওয়ার্ল্ড স্পিরিচুয়াল গুরু বলা যায়। তার একটি মাত্র কাজ ছিল পুরুষ নারী নির্বিশেষে মানুষকে তার অন্তর্নিহিত যে ডিভিনিটি, যে পূর্ণতা, তার সন্ধান দেওয়া। এবং সেই সন্ধান দেওয়ার কত রকম পথ স্বামীজি বার করেছিলেন, সেটাই প্রমাণ করে একজন মানুষের ইনফাইনাইট পসিবিলিটিকে। সবশেষে এইটুকু বলি যে, যেটা দিয়ে শুরু করেছিলাম, এটা একটা বড় আলোচনার একটা ছোট্ট অংশ। শিক্ষার 4 রকম গোল দিয়ে আমরা শুরু করেছিলাম। সেই গোলগুলোর মধ্যে কেবলমাত্র প্রথম যে ধারণাটা, that education is the manifestation of the perfection already in man, এই যে একটা ইমেন্স পসিবিলিটি আমাদের ভেতরে যেটা আছে, সেইটাকে বিকশিত করার একটা অস্ত্র হচ্ছে শিক্ষা। এইটুকু নিয়ে আমরা কথা বললাম। আবারও আজকের এই প্রেজেন্টেশন লেকচার নয়, অ্যাডভাইস নয়, কিছু প্রশ্ন নিয়ে আসা।
এবং আমরা যদি এই বিষয়ে এগ্রি করে থাকি, একমত হয়ে থাকি যে শিক্ষার একটা বড় কাজ হচ্ছে আমাদের সেই অনন্ত সম্ভাবনাকে বিকশিত করা, তাহলে আত্মসমীক্ষার মতো এই প্রশ্নগুলো করে করে আমরা নিজেদের পজিশনটা দেখে নিতে পারি যে সেই পথে আমরা এখন কে কোন জায়গায় আছি, কতটা পথ পেরিয়েছি এবং কতটা পথ পেরোনো বাকি আছে। আজকের আলোচনায় স্বামীজির নাম হয়তো প্রতি পদে উচ্চারিত হলো না, একদম শেষ দিকে কিছুটা হলো, কিন্তু স্বামীজি নিজেই যে সেটা খুব চাইতেন এমন বলা যায় না। 1895 12ই জানুয়ারি আলাসিঙ্গা পেরুমলকে লেখা তার বিখ্যাত চিঠি, সেখানে তিনি বলছেন, আমার নাম প্রচারিত হোক আমি চাই না, আমার ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সেই ধারণা মানুষকে বাধ্য করুক ভাবতে, এইটুকু আমি চাই। উই আর ডুইং এক্স্যাক্টলি দ্য সেম থিং। এরপরে যবেই নেক্সট সেশন হোক, আমরা এই আলোচনাটাকেই আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ।